সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আজকে পুরোটা অনুষ্ঠান জুড়ে কথা বলবো শরীরের বিভিন্ন অংশের ব্যথা নিয়ে এবং ব্যথার কারণ কি, সোর্স কি, কি ধরনের ডাক্তাররা এই ব্যথার ট্রিটমেন্ট করে থাকেন, আর এই ট্রিটমেন্ট কি আছে, পার্মানেন্ট সলিউশন কি আছে, বা ব্যথার ট্রিটমেন্ট না নিলে আলটিমেটলি একজন মানুষ কি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। পুরো ডিটেলস কথা বলার জন্য আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথি, যিনি হচ্ছেন দীর্ঘদিন ধরে ব্যথা বিশেষজ্ঞ, অর্থাৎ ব্যথা নিয়ে কাজ করছেন, মানুষের ব্যথার ট্রিটমেন্ট দিচ্ছেন। ডাক্তার এইচ চক্রবর্তী বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান এবং বর্তমানে চিফ কনসালটেন্ট হিসেবে আছেন এসপি হসপিটালে। দর্শক, নিয়ে যাচ্ছি অতিথির কাছে, কিন্তু বলে যায় যদি আপনাদের শরীরের ব্যথা সংক্রান্ত অর্থাৎ শরীরের বিভিন্ন অংশের কোনো ধরনের ব্যথা নিয়ে কোনো কিছু আমাদের সাথে শেয়ার করার থাকে, কোনো পরামর্শ নেওয়ার থাকে, বা কোনো সমস্যা আমাদের কাছে বলার থাকে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি আমাদেরকে ফোন করতে হবে। স্যার, স্বাগত আজকের পর্বে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। শরীরের বিভিন্ন অংশের ব্যথা নিয়ে কথা বলবো। শুরুতেই একটু আসতে চাই যে আমরা জানি যে বেশিরভাগ মানুষ কোমরে ব্যথায় আক্রান্ত থাকেন। কোমরে ব্যথার কারণগুলো কি থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে কোমর ব্যথা একটা কমন সমস্যা। এটা আমাদের দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনে 12 বা 15 বছর বয়স থেকে বাচ্চাদেরও এখন কোমর ব্যথা আমরা রোগী পাচ্ছি। এছাড়া তো আসলে 20 থেকে 70-80 বছর পর্যন্ত হিউজ পরিমাণ পেশেন্ট, ছেলে মেয়ে সবাইকে আসলে কোমর ব্যথায় সাফার করতে হচ্ছে। তার একটা মূল কারণ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন। আমরা যে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করি বা ভারী কাজ করছি বা বসে বসে লং টাইম কাজ করছি, ঘাড় বাঁকা করে কাজ করছি, এই যে সারাদিন যে আমরা কাজ করছি, এই কাজের জন্য আমাদের যে ফিটনেস থাকা উচিত, সেই ফিটনেসটা না থাকার কারণে আমাদের কিন্তু মেরুদণ্ড ইনজুরি হচ্ছে, যেটাকে আমরা বলছি মেকানিক্যাল ব্যাক পেন। এই মেকানিক্যাল ব্যাক পেনের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। পাশাপাশি প্যাথোলজিক্যাল ব্যাক পেনও হতে পারে, যেমন বোন টিবি, বোন টিউমার, বোন ক্যান্সার, এই জাতীয় কোনো সমস্যা হলো সেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ব্যাক পেন। তবে প্যাথোলজিক্যাল ব্যাক পেনের সংখ্যা খুবই কম, যেটা মেকানিক্যালের সংখ্যা সবচেয়ে বেশি। আচ্ছা, আপনি বলছেন যে মানুষের মুভমেন্টের কারণে আসলে মানুষ নিজেই তার চলাফেরা থেকেই ব্যথায় আক্রান্ত হচ্ছে। এবার একটু আসতে চাই যে হাঁটু ব্যথা, অনেকের কোমরে ব্যথা থাকে, পরে আস্তে আস্তে হাঁটুতে শিফট করে, এ ধরনের ব্যথার আসলে কারণ কি থাকে? অ্যাকচুয়ালি আমরা প্রচুর রোগী দেখে থাকি যে হাঁটু ব্যথার রোগী আমাদের কাছে আসছে, কিন্তু হাঁটুর ট্রিটমেন্ট করছে বছর পর বছর, কিন্তু ভালো হচ্ছে না। অনেক রোগী আছে, হিস্ট্রি দেখছি যে 10 বছর আগে হাঁটুর ব্যথা শুরু করেছিল, 10 বছর আগে ট্রিটমেন্ট শুরু করেছে, 10 বছর যাবত চিকিৎসা করছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট না, আস্তে আস্তে সে খারাপের দিকে যাচ্ছে, এমনকি সে ডিজেবল হয়ে যাচ্ছে। স্যার, এই আলোচনাতে আসবো, একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। জি, হ্যাঁ, যেটা বলছিলাম যে হাঁটু ব্যথার জন্য তারা ট্রিটমেন্ট করে যাচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট আসছে না। আসলে তা হাঁটু ব্যথার উৎপত্তিস্থল তো কোমর থেকে আসছে। আমরা জানি যে যেটা রিসার্চ থেকে প্রুভ করা আছে যে কোমর ব্যথা যদি লং টাইম কেউ সাফার করে, তাহলে দুই সাইড, দুই হাঁটুর ব্যথা তার হবে এক সময় গিয়ে, যে লং টাইম ব্যাক পেন মানে রাইট। কোমর ব্যথার ট্রিটমেন্ট যখন নিচ্ছে না, কোমর ব্যথার ট্রিটমেন্ট দিচ্ছে, হয়তো পেন কিলার খেয়ে ব্যথা কমায় রাখছে, ফলে কি হচ্ছে, ডিসপ্রোলাপস হয়ে গিয়ে আস্তে আস্তে পায়ের শক্তি কমে যাচ্ছে। পায়ের শক্তি যখন কমে যাচ্ছে, তখন বডির ওজনটা গিয়ে হাঁটুর মধ্যে আঘাত করে, হাঁটুর কাটিলেজ ইনজুরি হচ্ছে, তখন প্রথমে এক পায়ে, আস্তে আস্তে দুই পায়ে তার ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে, দুই হাঁটুতেই আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, এবং একসময় সে ডিজেবল হয়ে যাচ্ছে। সো তাদেরকে আসলে সঠিক চিকিৎসা করতে গেলে আমাদের কোমরের ট্রিটমেন্ট থেকে শুরু করতে হয়, তাহলে সে ভালো হয়ে যায়। আদারওয়াইজ সে ভালো হচ্ছে না, আস্তে আস্তে ডিজেবল হয়ে যাচ্ছে। সো আসলে হাঁটু ব্যথা শুধু বাতের ব্যথা এটা বললেই চলবে না, এটা কোমর থেকেও হাঁটু ব্যথা হতে পারে, যদি সতর্ক থাকা উচিত। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি সমস্যা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি নওগাঁ সাপার থানা থেকে বলছিলাম। জি, বলুন। আমার কোমরে আজ মোটামুটি মাস 3 হলো। জি, ব্যথা, তো ব্যথার অনেক ওষুধ খেলাম, কিন্তু তারপরেও ব্যথাটা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এর জন্য শুধু আপনি ওষুধ খেয়েছেন, কোনো ডাক্তারকে দেখিয়েছেন? প্রাথমিকভাবে দেখাইছি আর কি, কিন্তু ওই পরীক্ষা নিরীক্ষা করি নাই। আচ্ছা, কেন ব্যথাটা হচ্ছে? কোনো আঘাত পেয়েছিলেন? হ্যাঁ, ওই গোসলের সময় আর কি, মগ দিয়ে পানি তোলার সময় একটু ব্যথা হয়েছিল।
ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথেই থাকবেন। আর যেটা আমরা বলছি কাজের কারণ, দেখেন ওনার হিস্ট্রিতে কিন্তু আসছে উনি মগ দিয়ে পানি তোলার সময় উনি কোমরে আঘাত পেয়েছে, তার মানে বডি ফিটনেসের অভাব, বডি ফিটনেস নাই, যে একটা মগ থেকে পানি তুলতে গিয়েই তার কোমর ইনজুরি হয়ে যাচ্ছে। যেখানে একজন লেবার 3 মণ একটা বোঝা তুলছে তার কোমর ইনজুরি হচ্ছে না। সো এই যে আমরা জেনারেল পিপল যারা আছে এদের কোমরে কিন্তু আমাদের ফিটনেস নাই, যে কারণে আমাদের মেরুদণ্ড ইনজুরি হচ্ছে। আমাদের কোমরের যে হাড়গুলো আছে, যে আমাদের ঘাড় থেকে কোমর পর্যন্ত ভার্টেব্রাগুলো থাকে, যে সার্ভাইকালে 7টা ভার্টেব্রা, লাম্বারে আছে 5টা এবং ডরসাল আছে 12টা, এই যে জয়েন্টগুলো থাকে 2টা ভার্টেব্রার মাঝখানে থাকে ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এটা টিস্যু দিয়ে এটা কিন্তু আটকানো থাকে, এটা ফ্লেক্সিবিলিটি আছে, রাবারের মতো বাঁকা, যেমন একটা আমরা কুঞ্চি বাঁকা করতে থাকি, অতিরিক্ত বাঁকা করলে দেখা যাচ্ছে কুঞ্চির মাঝ বরাবর ফাটল ধরে যাচ্ছে, সো সেখানে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ঠিক তাই আমরা সামনে যখন ঝুঁকে কাজ করছি তখন আমাদের কোমরে বা আমাদের বডির ঠিক মাঝ মিডিল যেটা L5S1 L4-5 এই জয়েন্টগুলো বেশি আক্রান্ত হচ্ছে এবং এখানে তার ইনজুরি হচ্ছে ও ডিসপ্রলাপস হয়ে যাচ্ছে, এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলছি। তো এটার জন্য আমি যতই পেন কিলার খেতে থাকি এই ব্যথা কখনোই ভালো হবে না, আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যাবে। কেন? পেন কমে থাকা মানে ফাটলটা আস্তে আস্তে আরও বড় হতে দেওয়া। যখন পেন কমে যাবে, পেশেন্ট মনে করে আমি তো ভালো হয়ে গিয়েছি, তখন সে হাঁটা চলা মুভমেন্ট আবার সে ব্যাড মুভমেন্টগুলো সে করতে থাকবে, ফলে কী হবে, এই ফাটলটা বড় হতে হতে একসময় কী হবে, দেখবেন যে কোমর ব্যথা রোগীরা গ্রামে প্রচুর রোগী আছে যারা প্যারালাইসিস হয়ে হুইল চেয়ারে ঘুরছে কোমর ব্যথার কারণে, সে কিন্তু জানেই না যে কেন সে প্যারালাইসিস হয়ে গেল, আসলে তার ডিসপ্রলাপসে স্পাইনাল কর্ড ছিঁড়ে গিয়ে সে প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো এই কারণে কোমর ব্যথা রোগীদের ব্যথার সাথে সাথে আমাদেরকে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে ব্যথাটা হচ্ছে, এটাকে মেকানিক্যাল ব্যাক পেন হচ্ছে না প্যাথোলজিক্যাল ব্যাক পেন হচ্ছে, দেখে আমাকে সঠিক ট্রিটমেন্টটা করলে আমি সুস্থ হয়ে যেতে পারি। তারপর ওনার একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে এই মুহূর্তে, তারপরে জেনে তারপরে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। মোস্তফা কামাল, গাজীপুর থেকে বলছিলাম। জি শুনতে পাচ্ছি, বলুন। আমার বয়স 30 বছর। ওনার হাঁটু ব্যথা এবং কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা। আচ্ছা। মানে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। বয়স কত বছর বললেন? 30 বছর। 30 বছর। ওজন কত কেজি? ওজন কত কেজি? ওজন 55 কেজি হবে। ওনাকে কোনো চিকিৎসা করেছেন? চিকিৎসা আমরা প্রাথমিক চিকিৎসা এগুলা করে এলাকাতে হয়তো চিকিৎসা করেছে। আচ্ছা, কেন ব্যথাটা হচ্ছে আপনি জানেন? কারণটা কি, কি কারণে ব্যথাটা হলো? ব্যথাটা হাঁটুর উপরে, হাঁটুর উপরে একটু রগ এরকম অবশ লাগতো। জি। তখন হঠাৎ করে মানে একটু ব্যথা বেশি, রক্ত জমা দিব না, রক্তগুলো এখন কালো হয়ে গিরায় গিরায় ব্যথা আসে। কতদিন যাবত ব্যথা হচ্ছে? ব্যথাটা মোটামুটি 5-6 মাস। 5-6 মাস। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। যেটা ওনার যেটা দেখেন কোমরে ব্যথা এবং হাঁটুতে ব্যথা, নিচে বসলে উঠতে পারে না, তার মানে কি আস্তে আস্তে বডি আনফিট হয়ে যাচ্ছে, তার কোমরের জয়েন্টে ডিসপ্রলাপস আছে, যে ডিসপ্রলাপস গিয়ে তার পায়ের শক্তি কমিয়ে দিচ্ছে, সেখান থেকে বডির ওজন আঘাত করে হাঁটুর ভিতরে ইনজুরি করছে। তার ওজনও কিন্তু আহামরি বেশি না, ওজন তো 50-60 কেজি ওজনের কথা যেটা বললেন, তো ওজন কিন্তু তার বেশি না, বাট তার হাঁটুর ভিতরে লোড নিচ্ছে না, কারণ তার পায়ের শক্তি এত কম যে বডির ওজনটাকে সে মেনটেন করতে পারছে না। সো এই কারণে আমরা ইমব্যালেন্স বলছি, ইমব্যালেন্সের কারণে তার ব্যথা হচ্ছে। এটা সম্পূর্ণটা মেকানিক্যাল হতে পারে, তবে এটা অবশ্যই ইনভেস্টিগেশন করতে হবে, কারণ 6 মাস ধরে একটা ব্যথার সে সাফার করছে, 6 মাস ধরে করা উচিত না, এটা আগে ঠিক করা যেত। যদি আমরা একটা কোমরে একটা এমআরআই করি তাহলে তার মেন রোগটা ধরা পড়বে, যে কোমরে তার ডিসপ্রলাপস আছে, এই ডিসটাকে রিপেয়ার করে পায়ের শক্তি বাড়াতে হবে, তাহলে সে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই ক্ষেত্রে আরেকটা ফিজিওথেরাপি করলে দর্শক আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখান, একটা এমআরআই করে কোমরের ডিসপ্রলাপস আছে কিনা দেখে নেন, বা কোনো প্যাথোলজি আছে কিনা, কোনো ইনফেকশন বা টিউমার বা কোনো সমস্যা আছে কিনা দেখে নিয়ে দেন ফিজিওথেরাপি করলে আশা করি উনি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হাজি আব্দুল আলিম, আমি সাভার থেকে বলছি। শুনতে পাচ্ছি। আমার হাতের কবজির মধ্যে ব্যথা, হাতের কবজির মধ্যে ব্যথা। কতদিন যাবত ব্যথা হচ্ছে? কতদিন যাবত ব্যথা হচ্ছে? প্রায় 8-9 মাস। 8-9 মাস। আর কোথাও ব্যথা আছে? আর পায়ের গোড়ালি ব্যথা আছে, বাম পায়ের গোড়ালি ব্যথা। আচ্ছা, বাম পায়ের গোড়ালি ব্যথা। কোমরে কোনো ব্যথা আছে বা ঘাড়ে কোনো ব্যথা আছে? না, ঘাড়ের মধ্যে একটু ব্যথা বোঝা যায়, আমার শুইলে ব্যথাটা বেশি হয়, না হলে এমনি যদি হাঁটা চলা করি তখন ব্যথা নাই। আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি, ওই সবার রাত জাগে চেয়ার থেকে বললো যে আপনার ওষুধ খান, ওষুধ খেয়ে আমার কমেছে। আপনার কি ভালো হয় নাই?
না হয় না, আমার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এটা? হ্যাঁ, আমার ব্যথাটা কয়েকদিন ধরে বেশি, এই ঘাড়ের এই জায়গা থেকে হাতের শোল্ডারের মধ্যে, হাতের শোল্ডারে আর হাতের কবজির মধ্যে। জি আচ্ছা, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক আপনি আমাদের সাথেই থাকুন, আমরা ওনার হাতের শোল্ডারে ব্যথা, হাতের কবজিতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, কোমরেও ব্যথা আছে। আসলে তার ইনভেস্টিগেশন করতে হবে যে আসলে তার রোগটা কোথা থেকে হচ্ছে। হতে পারে আর্থ্রাইটিসের কারণে, ডায়াবেটিস না আর্থ্রাইটিস থাকতে পারে, যেটার কারণে আমাদের জয়েন্টে পেইন হতে পারে, এবং পাশাপাশি কোমরে ব্যথার কারণে তার পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। যে অনেকে আছে যে পায়ের গোড়ালিতে ব্যথা, কোমরে কোনো ব্যথা থাকে না, কিন্তু ব্যথাটা কি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠলে প্রচন্ড ব্যথা, উঠে দাঁড়াতে কষ্ট হয়, একটু হাঁটলে আবার কমে যাচ্ছে, অনেকক্ষণ বসে আছে উঠে দাঁড়ালে আবার ব্যথাটা বেড়ে যাচ্ছে, আবার একটু হাঁটলে কমে যাচ্ছে, আবার বেশি হাঁটলে ব্যথা বেড়ে যায়। তার মানে এই ব্যথাগুলো আসছে হচ্ছে নার্ভাস সিস্টেম থেকে, কোমর থেকে আসছে, ডিসপ্রলাপসের কারণে। তো এটা আমরা ইনভেস্টিগেশন করতে বলি, একটা এমআরআই করে আমরা মেরুদণ্ড দেখতে বলবো, এবং একটু ব্লাড টেস্ট করে তার রিমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস আছে কিনা, এটা পজিটিভ আছে কিনা এটা আমরা দেখতে বলি। দেখার পরে আমরা এটাকে ফিজিওথেরাপির মাধ্যমে এটা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করি, এবং পেশেন্টকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে কন্ট্রোল করবে। আসলে অনেক ট্রিটমেন্ট আছে যেটা চিকিৎসা করে কমপ্লিটলি সুস্থ করা সম্ভব না, বাট কন্ট্রোল করে রাখা সম্ভব, এবং নিজের শরীরটা নিজেকেই কন্ট্রোল করতে হবে। যেমন ডায়াবেটিস কিন্তু কিউর করে ফেলা যাবে না, বাট কন্ট্রোল করে রাখা যাবে। তেমনি ঠিক তাই কোমর ব্যথাকে কন্ট্রোল করতে হবে। কোমর ব্যথা যে কোনো মুহূর্তে হতে পারে, কারণ আমরা আছাড় খেয়ে পড়ে যেতে পারি, সামনে ঝুঁকে কাজ করতে গিয়ে ইনজুরি হতে পারি, এবং আর্থ্রাইটিস বাতের ব্যথা যেটা অস্টিওআর্থ্রাইটিস বা রিমাটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু শরীরে থাকবে, সো এটা কিন্তু চলে যাবে না। তো এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের জানতে হবে, তো এটার জন্য যে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে সে কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারবে, কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সেই জিনিসগুলো শিখে নেবে। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে দেখান, এবং একটা এমআরআই করে কোমরটাকে দেখে নেন, একটু ব্লাড টেস্ট করে দেখুন যে আপনার আর্থ্রাইটিস আছে কিনা। প্রথমে আপনি জানতে চাবেন যে আপনার সমস্যাটা কি, রোগটা কি, রোগটা জেনে তারপর ট্রিটমেন্ট করবেন, তাহলে ভালো হয়ে যাবেন। ধন্যবাদ। আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন। যে এবার একটু একটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে আমাকেও অনেক সময় প্রশ্ন করেন যে পেইন কিলার খেতে আপনারা না বলছেন, শুরুতে বলছেন, তাহলে কেন পেইন কিলারটা আবিষ্কার করা হয়েছে? পেইন কিলার মানে তো পেইনেরই, অ্যাকচুয়ালি পেইন কিলারটা হচ্ছে লাইফ সেভিং ড্রাগস, যেটাকে প্রচন্ড পেইন যখন হচ্ছে তখন আমি সাময়িক ব্যথাটাকে কমানোর জন্য পেইন কিলার দিয়ে তাকে সাহায্য করছি। কিন্তু পেইন কিলার, পেইনটা কিন্তু কোনো রোগ না, একটা রোগের কারণে পেইনটা হচ্ছে, তাহলে আমি পেইনটা কমালে রোগটা তো আরো বড় হয়ে যাবে। পেইন একটা সিম্পটম, পেইন একটা সিম্পটম। সো পেইনটাকে যদি না কমায়, পেইনের কারণে একটা মানুষের মৃত্যু হতে পারে, যে কারণে পেইনটাকে কমায় তার আসল ট্রিটমেন্টটা করতে বলছি। কিন্তু আপনি যদি লং টাইম পেইন কিলার দিতে থাকেন, তাহলে তার রোগটা বড় হয়ে সে একসময় মৃত্যু বা প্যারালাইসিস হতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন কোমরে ব্যথা হচ্ছে ডিসপ্রলাপসের কারণে, যদি পেইন কিলার খেতে থাকে, পেইন কিলার খাবে কিন্তু ফাটা কিন্তু রিপেয়ার হবে না, ব্যথা কমে যাবে, অ্যাবনরমালি পেইনটা সাময়িক কমবে, কিন্তু তার আসল যে রোগটা ডিসপ্রলাপস ছিল সেটা কিন্তু রিপেয়ার হচ্ছে না। সো ডিসপ্রলাপসটা আরো বেড়ে যাচ্ছে, একসময় কি হবে, স্পাইনাল কর্ড ছিঁড়ে গিয়ে প্যারালাইসিস হয়ে যাবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি বগুড়া থেকে বলছিলাম, রিমা। শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান। জি ম্যাডাম, আমার আসলে 8-10 বছর ধরে কোমরে ব্যথা। তো আমি একবার এমআরআই করাইছিলাম, সেটা 10 বছর আগেই হবে। তখন ধরা পড়ছিল যে এলএস ডিসপ্রলাপ নাকি, আমরা তো বুঝি না, সেটুকু বুঝতে পারছি, LS15 না এরকম কিছু একটা ছিল, ডিসপ্রলাপস। হ্যাঁ, তো যাই হোক, সেই থেকে আমার ব্যথাটা এখন আসি। আমি প্রায় 1 বছর শুনে ফিজিওথেরাপিও নিয়েছিলাম, শর্ট ওয়েভ কিছু বলে, বিভিন্ন ধরনের, কিন্তু আমার ব্যথাটা তখন মোটামুটি একটু মানে 10% ইমপ্রুভ ছিল। কিন্তু এখন আপনি একটু বসে কাজ করতে, যাই হোক, আমি তো তরকারি কাজ করতে, এগুলো করলে খুব ব্যথা হয়, এবং 5 থেকে 10 মিনিট আমি একেবারে বসে থাকি, আমার ব্যথা। আচ্ছা, এখন ব্যথাটা কি আগের মতোই আছে না কম আছে ট্রিটমেন্ট নেওয়ার পর? সেটা ওরকমই এখন আগের মতোই আছে, কিন্তু সব সময় ব্যথাটা থাকে। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকুন, আপনার বিষয়টা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ওনার কিন্তু ডায়াগনোসিস হয়ে আছে, L5S1 এ ওনার ডিসপ্রলাপস আছে, উনি থেরাপি নিচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। উনি বলেছেন উনি ফিজিওথেরাপি হ্যাঁ, কেন ভালো হচ্ছে না? কারণ ফিজিওথেরাপি দিলে তো লাম্বারের যে ফাটলটা আছে, ফাটলটা রিপেয়ার হবে না। এখানে বুঝতে হবে ফিজিওথেরাপিতে ভালো করবে, বাট ফিজিওথেরাপি হেল্প করবে, কিন্তু ওনার যে ফাটাটা আছে, ফাটাটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করতে হলে মুভমেন্ট বন্ধ করতে হবে 3 থেকে 6 সপ্তাহ, 42 দিনে ফুল রেস্টে থেকে তাকে থেরাপি নিতে হবে, তাহলে সে 100% ভালো হয়ে যাবে। 3 থেকে 6 সপ্তাহ একেবারে বেড রেস্টে থাকতে হবে। যেমন হাত পা ভেঙে গেলে প্লাস্টার করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু খোলা সম্ভব না, গোসল করানো যাবে না। তো ঠিক তাই কোমরে যখন ফেটে যাচ্ছে, ডিসপ্রলাপস হয়ে যায়, তখন তাকে রেস্টে থাকা লাগছে 3 থেকে 6 সপ্তাহ। তো আমরা বলছি 42 দিন চিকিৎসা করুন, 42 বছর ভালো থাকবেন। কারণ কি, এই 6 সপ্তাহ রেস্ট নিলে এই ফাটাটা রিপেয়ার হয়ে যাবে, তখন ফিজিওথেরাপি হেল্প করে তার মাসলকে বিল্ড আপ করবে, ফাউন্ডেশন মজবুত করবে, মানে নিচের পোরশনে যে আমাদের শক্তি ইমব্যালেন্স
আমাদের বডি যে আনফিট ছিল সেটাকে ফিটনেস তৈরি করবে। ফিজিওথেরাপি কিন্তু ফাটা রিপেয়ার করতে পারবে না কোনোদিনও, কিন্তু ফিজিওথেরাপি মাসলকে স্ট্রং করতে পারবে, ব্লাড সার্কুলেশন বাড়াইতে পারবে, কিন্তু ফিজিওথেরাপি কিন্তু ফাটা রিপেয়ার করতে পারবে না। সো ফাটা রিপেয়ার না করা পর্যন্ত উনি কোনোদিনও সুস্থ হবে না। সো ফাটা রিপেয়ার করতে গেলে ওনাকে রেস্টে থাকতেই হবে 3 থেকে 6 সপ্তাহ, তাহলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যেহেতু কষ্ট পাচ্ছেন 10 বছর ধরে, কষ্ট করার দরকার নেই। আসলে 42 দিন কষ্ট করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। যে আপনাকে 3 থেকে 6 সপ্তাহ রেস্টে থেকে ফিজিওথেরাপি নিতে, অবশ্যই যে কোনো রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি থেকে থেরাপি নিতে হবে। বাসায় এটা কিছুতেই সম্ভব না, কারণ অনেকে বলে বাসায় তো আমি রেস্ট নিচ্ছি, আমি রান্না বান্না বন্ধ করেছি, কিন্তু গোসল তো বন্ধ করে না। কারণ গোসলে গেলে তার কোমরে নাড়া খাচ্ছে, টয়লেটে গেলে নাড়া খাচ্ছে, খেতে বসলে নাড়া খাচ্ছে, একটু হাঁটাচলা করে নাড়া খাচ্ছে। সো ফাটা কখনোই রিপেয়ার হচ্ছে না। এই রেস্ট মানে আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট। বিছানায় শুয়ে থেকে তাকে সবকিছু অ্যাক্টিভিটিস করতে হবে, বিছানা থেকে সে নামতে পারবে না, তাহলে এটা সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আপনাকে কোনো চিকিৎসক এই পরামর্শ দিয়েছে কিনা আমি জানি না, তবে এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে বেড রেস্ট, অ্যাক্টিভ বেড রেস্ট। ফিজিওথেরাপিও চালাতে হবে, বেড রেস্টও থাকতে হবে, এবং সেটা কমপ্লিট বেড রেস্ট হতে হবে। এভাবেই আসলে এর ট্রিটমেন্ট আছে এবং এভাবে ভালো হওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু আপনার পেইনটা আরও বেশি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন আপনি। যাদের কিনা দীর্ঘদিন ধরে ব্যথা থেকে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায় এবং আলটিমেটলি ওনারা বিছানায় গত একজন পেশেন্ট হয়ে যান, আসলে ওনাদের জন্য কি সলিউশন আছে? অ্যাকচুয়ালি কোমর ব্যথা বা ঘাড় ব্যথা থেকে কিন্তু প্যারালাইসিসের চান্স খুব বেশি। যেটা সার্ভাইকাল ইনজুরি যদি হয়, স্পাইনাল কর্ডে এবং লাম্বারে যদি হয়, সেখান থেকে 2 পা বা 4 হাত পা প্যারালাইসিস হতে পারে। সো আসলে যাদের কোমর ব্যথা বা ঘাড় ব্যথায় লং টাইম সাফার করছে তাদের জন্য সবসময় সতর্ক থাকা উচিত এবং এত যত দ্রুত সময় একটা এমআরআই করে দেখা উচিত, কারণ স্পাইনাল কর্ডটা কতটুকু ইনজুর্ড আছে। যদি বেশি ইনজুরি হয় সেটা তাকে রেস্টে যেতে হবে। আমরা যেটা বলছি 42 দিন রেস্ট নেবেন, 42 বছর ভালো থাকবেন, কারণ এই রেস্ট ছাড়া কখনো এই ফাটাকে রিপেয়ার করা সম্ভব না। কোমর ব্যথা রোগীরা দেখবেন বছর পর বছর তারা কি করছে, ট্রিটমেন্ট করে যাচ্ছে, পেইন কিলার খাচ্ছে। যেটা বললেন পেইন কিলার লং টাইম খেলে কি হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, লিভারের সমস্যা হতে পারে এবং স্পাইনাল কর্ড ইনজুরি, প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই জন্য আমরা পেইন কিলার সাময়িক 1 দিন 2 দিনের জন্য খেতে পারি, কিন্তু পাশাপাশি ইমিডিয়েট পেইনটা একটু কমিয়ে রাখা, ইমার্জেন্সি পেইনটাকে কন্ট্রোল করে দেন তাকে আসল ট্রিটমেন্টে যেতে হবে। পেইন কখনোই আমাদের শত্রু না, এটা বুঝতে হবে। পেইন কিন্তু আমাদের বন্ধু। সবার মনের মধ্যে একটা ধারণা পেইন মনে হয় শত্রু। আসলে পেইন আসা মানে কষ্ট, পেইন কষ্ট দিচ্ছে মানেই বন্ধু, বাঁচানোর চেষ্টা করছে। যে কোনো রোগের সিমটম হচ্ছে পেইন। যদি পেইনটাকে আমরা কি করি, আমরা পেইনটাকে কমাই রাখি, তাহলে আমরা রোগটাকে কিন্তু মানে আইডেন্টিফাই করতে পারবো না। যেটা পেইনলেস যে কোনো ডিজিজ কিন্তু মৃত্যুর পরোনা নিয়ে আসছে। অনেক ডিজিজ আছে পেইনলেস থাকে, মানুষ বোঝে না, অথচ পেইনলেস যে কোনো ডিজিজ মৃত্যুর পরোনা, মৃত্যু নিশ্চিত যদি পেইনলেস কোনো ডিজিজ শরীরে গঠিত হয়। তো যার কারণে আমরা বলছি পেইন আমাদের বন্ধু, পেইন শত্রু না। সো পেইনকে কিল না করে কি কারণে পেইনটা হচ্ছে সেই কারণটাকে আমরা ধ্বংস করব, সেই কারণটাকে আমরা সমাধান করব, তাহলে মৃত্যু বা প্যারালাইসিস থেকে আমরা রক্ষা পেতে পারি। সো এই কারণে কোমর ব্যথা বা ঘাড় ব্যথা যারা সাফার করছে, অনেক রোগী আমাদের কাছে আসছে ঘাড় ব্যথা নিয়ে, যারা দেখবেন যে হাঁটতে চলতে গেলে ব্যালেন্স কমে যাচ্ছে, ডানে বায়ে চলে যায়, ইমব্যালেন্স, তার ব্যথা নাই কিন্তু ইমব্যালেন্স, তার মানে সে আস্তে আস্তে কিন্তু ফুললি প্যারালাইসিস হয়ে যাবে, কারণ তার স্পাইনাল কর্ড ইনজুরি, যেটাকে আমরা বলছি সার্ভাইকাল মাইলোপ্যাথি। তখন কিন্তু পেইন ফিলিংসটা তার নাই। পেশেন্ট বলবে যে আমার তো ঘাড়ে কোনো ব্যথা নাই, হাতে ব্যথা নাই, আসলে ব্যথা থাকবে কোত্থেকে? তার তো সেন্সেশন লস, তার এত ইনজুরি হচ্ছে যার কারণে তার সেন্সেশন লস, যে কারণে সে ব্যালেন্স চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে সে কলাপস করতে পারে। সো এই জাতীয় রোগীদের আরও ভয়ঙ্কর। আমরা অনেক রোগী পেয়ে থাকি, বলে স্যার আমাদের তো কোনো ব্যথা নেই, কিন্তু হাঁটতে গেলে ডানে যেতে বায়ে চলে যায়, জাস্ট মদ খাইলে যেমন মাতাল্লা যেমন টালমাটাল অবস্থা সেরকম, সে দাঁড়াই থাকতে পারছে না, তার মানে হ্যাঁ ব্যালেন্স চলে যাচ্ছে। তার মানে এর পরের স্টেজ প্যারালাইসিস, তার কখনোই আর পেইনের ফিলিংসটা তার আসবে না, কারণ তার পেইন যে সেন্সেশনটা লস। আচ্ছা স্যার, এর জন্য ট্রিটমেন্ট কি আছে, মানে পার্মানেন্ট কোনো সলিউশন আছে কি? পার্মানেন্ট সলিউশন অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। প্রথমে একটা এমআরআই করে দেখতে হবে, কারণ এমআরআই না করে আন্দাজে চিকিৎসা করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আমরা এমআরআই করে আমরা আগে এক্স্যাক্টলি দেখতে চাই তার কতটুকু ইনজুরি আছে, দেন সেটাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করতে গেলে রেস্টের কোনো বিকল্প রাস্তা নাই। হাত পা ভেঙে গেলে যেমন প্লাস্টার বাধ্যতামূলক, অপারেশন করলেও প্লাস্টার, অপারেশন না করলেও প্লাস্টার, প্লাস্টার কিন্তু কনফার্ম করতেই হবে। ঠিক তাই যদি কোমরে বা ঘাড়ে ইনজুরি থাকে, রেস্ট কিন্তু বাধ্যতামূলক। আচ্ছা, যে প্যারালাইসিস হয়ে গেছে অলরেডি, সে তো অলরেডি রেস্টে আছে, তার তো আর কিছু করার নেই। যে প্যারালাইসিস হয়ে তার স্পাইনাল কর্ড ছিঁড়ে গেছে। প্যারালাইসিস আবার 2 টাইপের হচ্ছে। যদি স্পাইনাল কর্ড ইনজুরি থেকে হয় আমরা বলি কমপ্লিট প্যারালাইসিস আর ইনকমপ্লিট। যদি ইনকমপ্লিট হয় তাহলে বুঝতে হবে তার স্পাইনাল কর্ড কিছুটা হলেও সেটা আছে, যে কারণে তাকে ভালো হওয়ার চান্স আছে, তাকে ফিজিওথেরাপি করে আবার কিছুটা ভালো হতে পারে। যেটা কমপ্লিট প্যারালাইসিস হয়ে যাচ্ছে, যা কোয়াড্রিপ্লেজিয়া বা প্যারাপ্লেজিয়া,
সেটা কিন্তু ভালো হবে না, বাট তাদেরকে আমরা হুইল চেয়ার ট্রেনিং দিয়ে হুইল চেয়ারে সব কিছু করার ব্যবস্থা করছি। সো এই জাতীয় দুর্ঘটনার জন্য না ঘটে এই জন্য আগেই আমরা বলছি আগেই এমআরআই করে দেখে সঠিক চিকিৎসা নেন, যেন কমপ্লিট বা ইনকমপ্লিট কোনো প্যারালাইসিস যেন না হয়। তারপরও যদি অনেকে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করার সুযোগ আছে, আমরা আইডেন্টিফাই করি যে ইনকমপ্লিট না কমপ্লিট। পাশাপাশি ব্রেন স্ট্রোক থেকেও প্যারালাইসিস হতে পারে, যেটা আমরা ট্রিটমেন্ট করে আবার তাকে রিকভারি করে দিচ্ছি। যে ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস হলে সাথে সাথে কিন্তু ফিজিওথেরাপি শুরু করা উচিত, যেটা মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি মেডিকেল ফিটনেস হওয়ার সাথে সাথে রিহ্যাব পুনর্বাসন, যে পুনর্বাসন হসপিটালে ফিজিওথেরাপি দিলে সে কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। অনেক রোগী আছে স্ট্রোক করছে 10 বছর ধরে বিছনা সজ্জা, সঠিক ফিজিওথেরাপির অভাবে সে কিন্তু বিছনায় পড়ে আছে। বাট যদি সে প্রথমেই সঠিক ফিজিওথেরাপি পেত, সর্বোচ্চ 90 দিন সময় লাগে একটা প্যারালাইসিস রোগীকে হাঁটানোর জন্য, স্ট্রোক থেকে যারা প্যারালাইসিস হচ্ছে। একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। দুঃখিত দর্শক, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। জি, আমরা যে আলোচনাতে ছিলাম যে অনেকেই এরকম ক্রিটিক্যাল পেশেন্ট আছে যারা প্যারালাইসিস পেশেন্ট বা স্ট্রোক করার পরেই ডাক্তারই তাদেরকে সাজেস্ট করছেন যে আপনি কোনো একটি ভালো কোনো জায়গা থেকে ফিজিওথেরাপি নেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। সেক্ষেত্রে কি কি ধরনের রিকোয়ারমেন্ট দেখে একজন পেশেন্টের যাওয়া উচিত? মানে একটা ফিজিওথেরাপি রিহ্যাব হসপিটাল, যেটা ফিজিওথেরাপি হসপিটাল, এখন কিন্তু বাংলাদেশে আগে যারা 10 বছর আগে ফিজিওথেরাপি হসপিটাল ছিল না, এখন বাংলাদেশে ফিজিওথেরাপি হসপিটাল আছে। এমনকি যেখানে থানা শহর লেভেলে, থানা লেভেল বা উপজেলা লেভেলেও কিন্তু ফিজিওথেরাপি যথেষ্ট আছে। তো খুঁজে বের করতে হবে যে কে ফিজিওথেরাপি স্পেশালিস্ট। ফিজিওথেরাপি স্পেশালিস্ট খুঁজে সেখানে যেতে হবে। অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ নাই। তো সেখানে গেলে কি হচ্ছে, স্ট্রোক পেশেন্ট যাচ্ছে সেখানে তাকে শেক দেওয়া হচ্ছে। বাট স্ট্রোক পেশেন্টের জন্য, স্ট্রোক থেকে যারা প্যারালাইসিস হচ্ছে তাদের কিন্তু কোনো মেশিনের ট্রিটমেন্টের কোনো প্রয়োজনই নাই। বাট যারা জানে না তারা কিন্তু মেশিন দিয়ে থেরাপি দিচ্ছে, তারা বলছে মেশিনটাই থেরাপি, বিভিন্ন রে ইউজ করছে, রাইট, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ইউজ করছে, যেটা খুবই খুবই খারাপ। ইকুইপমেন্ট ইউজ করলে সেই রোগী আরো খারাপের দিকে চলে যাবে। এমনকি অনেক রোগী আসছে আমাদের কাছে যে হাত পা পুড়ে যাচ্ছে শেক দিতে গিয়ে, কারণ যখন স্ট্রোক থেকে প্যারালাইসিস হচ্ছে তখন তার সেন্সেশন কমে যাচ্ছে। তো সেন্সেশন যেখানে নাই সেখানে হিট দেওয়া কিন্তু 100% নিষিদ্ধ। বাট সেখানে তারা না জেনে না বুঝে যেখানে এক্সপার্ট নাই শেক দিচ্ছে, ফলে কি হচ্ছে পুড়ে যাচ্ছে, বার্ন হয়ে যাচ্ছে। সো এরকম রোগী অনেক আসছে, পুড়ে গিয়ে তারপর আমাদের কাছে আসছে। সো তাদের সতর্ক থাকতে হবে, জানতে হবে যে স্ট্রোক থেকে প্যারালাইসিস হলে এর কোনো মেশিনের কোনো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নাই, এটা টোটালটাই ম্যানুয়াল ফিজিওথেরাপি, যেটা আমরা বলছি রি এডুকেশনাল এক্সারসাইজ। অ্যাকচুয়ালি স্ট্রোক করে ব্রেন থেকে তার ড্যামেজটা হচ্ছে। সো আমরা ব্রেনকে আবার রি এডুকেশন দিচ্ছি। ব্রেনের কারণেই কিন্তু এক হাতে এক পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, হাত পায়ের কিন্তু কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ব্রেন, সে ফাংশনটা দিচ্ছে না, সে সিগন্যালটা দিচ্ছে না। সো ব্রেনকে যদি আমরা রি-এডুকেশন দিতে পারি, আবার শেখাতে পারি যে কিভাবে হাত মুভমেন্ট করতে হয়, কিভাবে পা মুভমেন্ট করতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে ব্যালেন্স নিতে হবে, এই জিনিসগুলো আমরা রি-এডুকেশন দিচ্ছি ফিজিওথেরাপির মাধ্যমে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে। এটা একমাত্র ম্যানুয়াল থেরাপির মাধ্যমেই করা সম্ভব। আচ্ছা, যে ধর ক্রিটিক্যাল কিছু পেশেন্টের আলোচনায় ছিলাম, যেহেতু একটু আসতে চাই, যাদের অনেক ডায়াবেটিস লেভেল, সুগার লেভেল অনেক হাই, আবার ক্রিয়েটিনিন লেভেলও হাই থাকে, আসলে তাদের তো দুদিকেই সমস্যা, আবার ব্যথা থাকে। তো এই ধরনের পেশেন্টদেরকে আপনারা কিভাবে ম্যানেজ করেন? কোমর ব্যথা রোগীরা কিন্তু অনেক সময় পেইন কিলার খেতে খেতে তাদের ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। সো সেই জাতীয় রোগীদের কি হচ্ছে, ব্যথাও কমছে না, আবার পেইন কিলারও দিতে পারছে না, তখন আরেকটা বিপদ। কিন্তু এই জাতীয় রোগীদের জন্য ফিজিওথেরাপি সবচেয়ে সেফ ট্রিটমেন্ট, কারণ ফিজিওথেরাপি দিলে কিন্তু তার পেইন কিলারের কোনো প্রয়োজন নাই, কারণ ফিজিওথেরাপি পেইনটাকে কমাই দিচ্ছে। কারণ আমরা ট্রিটমেন্ট করছি, রোগের ট্রিটমেন্ট করছি, রোগীর না। আমরা রোগটাকে কিউর করছি, বাট সিমটমটাকে না, পেইনটাকে না। রোগ ভালো হলে পেইন অটোমেটিক ভালো হয়ে যাবে, কিন্তু পেইন ভালো হলে কিন্তু রোগ ভালো হবে না। পেইন যতই আপনি কমান, পেইন কমতে কমতে একসময় কি হবে, প্যারালাইসিস হলে কিন্তু পেইন থাকে না। সো প্যারালাইসিস যে তার তো ব্যথা নাই, তাহলে কি সে ভালো হয়ে গেল? সে কিন্তু ভালো না, আরো খারাপ হয়ে গেল। সো আমরা পেইনকে না কমে আমরা রোগটাকে কমাচ্ছি। রোগ যত তাড়াতাড়ি আমরা ইমপ্রুভ করতে পারবো, পেইন তত তাড়াতাড়ি অটোমেটিক চলে যাবে। সো আমরা রোগের ট্রিটমেন্ট করবো, পেইনের ট্রিটমেন্ট না। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনা করছিলাম অপারেশনবিহীন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে একটি অপারেশনবিহীন, অর্থাৎ কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়া, কোনো ধরনের ক্ষতি ছাড়া আপনার একটা নির্ভিজাল ট্রিটমেন্ট হচ্ছে এটা, এবং এখান থেকে পার্মানেন্ট একটা সলিউশনও আপনি পেতে পারেন ব্যথার যে কোনো ধরনের সমস্যায় বা ডিস্ক প্রলাপসে। সেক্ষেত্রে একজন যোগ্য এবং উপযুক্ত একজন চিকিৎসক নির্বাচন করাটাও গুরুত্বপূর্ণ। আমি বরাবরই যেটা বলি যে একজন উপযুক্ত চিকিৎসক নির্বাচন করতে হবে। দর্শক, এভাবেই আমাদেরকে ভালো এবং সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে যেখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।